হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে জীবমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তো বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল এটা তোমার আগে বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করেছি। তো জীবমণ্ডল কাকে বলে, এর গুরুত্ব কী, শ্রেণীবিভাগ সবই আলোচনা করব। এই জীবমণ্ডলটা আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে তোমার ইকোস্ফিয়ার বা বাস্তুমণ্ডল। জীবমণ্ডলের ইংলিশ হচ্ছে বায়োস্ফিয়ার, আর ইকোস্ফিয়ার যেটা সেটা হচ্ছে তোমার বাস্তুমণ্ডল। মানে জীবমণ্ডলকে আমরা বাস্তুমণ্ডল বলতে পারি। তো এই জীবমণ্ডল বা বাস্তুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা পরিষ্কার হবে। তাহলে দেখো, জীবমণ্ডল সম্পর্কে আমরা আলোচনা করার আগে জীবমণ্ডল কাকে বলে এটা আমাদের প্রথমে ক্লিয়ার করতে হবে। তো দেখো, আমরা জানি যে আমাদের পৃথিবীতে টোটাল বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল এবং শিলামণ্ডল, এই 4টি মণ্ডল আছে, ঠিক আছে। এবার যখনই তোমার কোনো একটা মণ্ডলের তোমার সংজ্ঞা চাইবে, তখন সেই মণ্ডলটিকে বাদ দিয়ে অন্যান্য যে 3টে মণ্ডল আছে তার কথা বলে যদি বলা হয় যে এই সমস্ত স্তরে যে সমস্ত জীবের লক্ষ্য করা যায় তাদের সেই মণ্ডলটা বলে। যেমন ধরো এখানে প্রশ্নটা দিয়েছে জীবমণ্ডল কাকে বলে, তাহলে আমি বলতে পারি যে বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলে যে সমস্ত স্তরে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় বা প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে বলা হয় তোমার জীবমণ্ডল। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এখানে সেরকম ডেফিনেশনটাই দেওয়া হয়েছে। সেটা বলছে যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে সমস্ত অঞ্চলে জীবের বসবাস ও প্রতিপালনের জন্য আদর্শ পরিবেশ পরিলক্ষিত হয় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলা হয়। অর্থাৎ এই ডেফিনেশনটা যে দেওয়া হয়েছে, এই ডেফিনেশনটার কিন্তু আরও যে তোমার 3টে মণ্ডল আছে সেই 3টে মণ্ডলের ডেফিনেশনও কিন্তু তোমরা যদি এইভাবে দাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এই হচ্ছে তোমার জীবমণ্ডল সম্পর্কে আমাদের সংজ্ঞা। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জীবমণ্ডলের একটা ধারণা, অর্থাৎ কনসেপ্ট। আমাদের জীবমণ্ডল সম্পর্কে একটা ধারণা আমাদের পরিষ্কার হওয়া দরকার। দেখো, এখানে বলছে যে পৃথিবীকে ঘিরে যে পাতলা প্রাণের আস্তরণ রয়েছে তাকে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়। একে আবার ইকোস্ফিয়ার বা বাস্তুমণ্ডলও বলা হয়। হ্যাঁ, ইকোস্ফিয়ারটা হচ্ছে বাস্তুমণ্ডলের ইংলিশ। হ্যাঁ, যেমন জীবমণ্ডলের ইংলিশ হচ্ছে তোমার বায়োস্ফিয়ার, ঠিক একই রকম ইকোস্ফিয়ার বা বাস্তুমণ্ডলের ইংলিশ হচ্ছে তোমার ইকোস্ফিয়ার। হ্যাঁ, কারণ অনেকগুলো ছোট ছোট বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নিয়ে কিন্তু জীবমণ্ডল গঠিত হয়। অর্থাৎ অনেকগুলো ইকোসিস্টেমকে একত্রে ইকোস্ফিয়ার বলা হচ্ছে, আর অনেকগুলো বাস্তুতন্ত্রকে একত্রে বাস্তুমণ্ডল বলা হচ্ছে। তাহলে জীবমণ্ডলকে আমরা কিন্তু তোমার বাস্তুমণ্ডলও বলতে পারি, বা ইকোস্ফিয়ার বা বায়োস্ফিয়ার। ঠিক আছে, এই তোমার দুটো জিনিস কিন্তু একই। জীবমণ্ডলের উৎপাদক, খাদক এবং বিয়োজক পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ যেমনভাবে উৎপাদক হচ্ছে তার সঙ্গে তাকে আবার খাচ্ছে এবং সেটা আবার বিয়োজিত হচ্ছে। মানে উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, শুধু সবুজ উদ্ভিদ নয়, যাদের গায়ে শরীরে ক্লোরোফিল থাকে তারাই হচ্ছে উৎপাদক, এবং এরা সৌরশক্তিটাকে নিজেদের শরীরে আবদ্ধ করতে পারে। যা খেয়ে তৃণভোজী প্রাণী অর্থাৎ প্রাথমিক খাদকরা বেঁচে থাকে। এই তৃণভোজী প্রাণীদের ভক্ষণ করে বেঁচে থাকে মাংসাশী প্রাণীরা, তারা গৌণ খাদক রূপে পরিচিত। পরবর্তীকালে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব দ্বারা বিয়োজিত হয়, এগুলিকে বিয়োজক বলা হয়। এইভাবে পৃথিবীতে জীবমণ্ডল বহমান থাকে, অর্থাৎ এইভাবে কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। তাহলে এইগুলা তোমার জীবমণ্ডল সম্পর্কে আমাদের একটা ধারণা, জীবমণ্ডল বা বাস্তুমণ্ডল হয়েছে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে জীবমণ্ডলের বৈশিষ্ট্য। তাহলে এই দেখো, যে জীবমণ্ডল যেটা জানলাম বা বাস্তুমণ্ডল সম্পর্কে যেটা জানলাম তার কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম বৈশিষ্ট্যটা কি, যে পরিবেশের সঙ্গে জীবের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শক্তির সুনির্দিষ্ট প্রবাহ ঘটে এবং জীবনের ক্রমবিকাশ সম্ভব হয়। তাহলে যদি জীবমণ্ডল না থাকতো তাহলে কিন্তু জীবের ক্রমবিকাশটা সম্ভব হতো না। 2 নম্বর কি, জীব সম্প্রদায়ের গতি প্রকৃতি জটিল, এর ভৌগোলিক বন্টন মোটামুটি সুনির্দিষ্ট। 3 হচ্ছে দিক নির্দেশিত পথে শক্তির স্থানান্তর ও জীবনের প্রকৃতিগত রূপান্তর ঘটে। 4 হচ্ছে ভৌগোলিক অবস্থান ভেদে পরিবেশের সঙ্গে জীবমণ্ডলের সম্পর্ক পরিবর্তিত হয়। বৃদ্ধি, প্রজনন, বন্টন ইত্যাদির মাধ্যমে জীবমণ্ডলের বিকাশ কিন্তু ঘটে থাকে। তাহলে এই হচ্ছে তোমার জীবমণ্ডলের বৈশিষ্ট্য। এবার দেখো, এখানে বলছে যে জীবমণ্ডলের সূচনা বা আবির্ভাব কিভাবে হয়। পরবর্তী যে প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জীবমণ্ডলের আবির্ভাব কিভাবে হয়। অর্থাৎ আমাদের পৃথিবীতে দেখো প্রথম যে শিলাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা, যার জন্য ফাদার অফ রক বা সমস্ত শিলার জনক বলছে তোমার আগ্নেয় শিলাকে। এবং প্রথমে শিলা, তারপর আবহবিকার প্রাপ্ত হয়ে হয় মাটি, এবং তারপরে আসে তোমার জীবের আবির্ভাব। তো সেটা কি বলছে, আজ থেকে 350 কোটি বছর আগে, লক্ষ্য করছো, আজ থেকে 350 কোটি বছর আগে সামুদ্রিক পরিবেশে এককোষী জীব অ্যামিবা আবির্ভাবের মধ্য দিয়ে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়। তাহলে প্রথম প্রাণী কি, সেটা হচ্ছে অ্যামিবা, যেটা একটা জলজ প্রাণী। ঠিক আছে,
প্রাণের ক্রমবিবর্তনের মাধ্যমে সরল এককোষী জীব থেকে উদ্ভব হয় ক্রমশ জটিল বহুকোষী উন্নত উদ্ভিদ এবং প্রাণী। ঠিক আছে, ক্রমশ উন্নত উদ্ভিদ এবং প্রাণীর আবির্ভাব হচ্ছে, এবং যত তোমার উন্নত প্রাণীর আবির্ভাব হচ্ছে তাদের অক্সিজেনের গ্রহণের মাত্রাটা কিন্তু বাড়ছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা বইয়ে নেই কিন্তু আমি বলছি যে যখন তোমার বাতাসে অক্সিজেনের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, সেই অক্সিজেনের মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু উন্নততর জীবের উদ্ভব হতে শুরু করলো। ঠিক আছে, এবং বহুকোষী প্রাণের উদ্ভব হতে শুরু করলো। প্রসঙ্গত উল্লেখ্য, এই জীবমণ্ডলে সর্বশেষে আবির্ভাব হয়েছে সবচেয়ে উন্নত মানুষের। তাহলে এখান থেকে এটাও বলা যায় যে সবথেকে বেশি অক্সিজেন গ্রহণ করছে কিন্তু মানুষ। তাহলে এই গেল তোমার জীবমণ্ডলের সূচনা সম্পর্কে আমাদের একটা ধারণা। এরপর আমাদের যেটা আছে সেটা যে জীব বৈচিত্র্য কাকে বলে। তাহলে দেখো অনেকগুলো জীবমণ্ডল বা বাস্তুমণ্ডলকে আমরা জীবমণ্ডল বলছি। তাহলে এই বাস্তুমণ্ডলটা কি থেকে হচ্ছে? বাস্তুতন্ত্র থেকে হচ্ছে। তাহলে বাস্তুতন্ত্র কোথা থেকে আসছে? জীব বৈচিত্র্য থেকে আসছে। অনেকগুলো বাস্তুতন্ত্র বা অনেকগুলো জীবের যে বাস্তুতন্ত্র সেখান থেকে আসছে তোমার তোমার জীব বৈচিত্র্য বা এবার দেখো জীব বৈচিত্র্য তাহলে কোনটাকে বলছে? বলছে পৃথিবীর সকল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীকুল যাদের মধ্যে রয়েছে সকল প্রকার উদ্ভিদ, শৈবাল, ছত্রাক, জীবাণু, পতঙ্গ, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, এগুলিকে নিয়ে যে বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ সৃষ্টি হয় তাকে জীব বৈচিত্র্য বলে। অর্থাৎ জীব প্লাস বৈচিত্র্য সমান হচ্ছে জীব বৈচিত্র্য। জীবের যে বৈচিত্র্য, উদ্ভিদ এবং প্রাণী, তাদের বলছে তোমার জীব বৈচিত্র্য। হয়েছে? নিজ নিজ পরিবেশে উদ্ভূত হয়ে এগুলি বাস্তুতন্ত্রের সঙ্গে অভিযোজিত হয়ে লালিত, পালিত ও বিকশিত হয় এবং টিকে থাকে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের সর্বাপেক্ষা অধিক জীব বৈচিত্র্য দেখা যায়। তাহলে দেখো এটা কিন্তু একটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে পৃথিবীর কোনখানে সব থেকে বেশি জীব বৈচিত্র্য দেখা যায়? সেটা হচ্ছে তোমার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে। বাস্তুতন্ত্রের সংরক্ষণের জন্য বর্তমানে জীব বৈচিত্র্য রক্ষা করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। অর্থাৎ কিছু কিছু প্রাণী আছে যাদের অস্তিত্ব কিন্তু বিপন্ন, এবং অস্তিত্ব বিপন্ন হলে কিন্তু আস্তে আস্তে পরবর্তী প্রভাব কিন্তু অন্য জীবের উপরে পড়বে, তাই সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তাহলে এই গেল তোমার জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা। এবার দেখো বায়োম কি। বায়োম জিনিসটা কিন্তু ওই তোমার একটা স্থলভাগের উপরে, অর্থাৎ জীব বৈচিত্র্য প্লাস স্থল। দেখো বায়োমকে স্থলভাগের বায়োম এবং জলভাগের বায়োম, অর্থাৎ স্থান বিশেষে এটাকে ভাগ করা হচ্ছে। তাহলে বায়োম কোন জিনিসটাকে বলছে? বলছে জলবায়ু ভেদে উদ্ভিদ এবং প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বায়োম বলা হয়। তাহলে যখনই আমরা জলবায়ু ভেদে বা জলবায়ু অঞ্চলে ভাগ করব জীবজন্তুর বিন্যাসকে, উদ্ভিদ প্রাণীর বিন্যাসকে, তখন সেটাকে বায়োম বলে। অতএব বায়োম হলো ভূপৃষ্ঠে উদ্ভিদ এবং প্রাণীকুলের বন্টন, যাতে এক একটি অঞ্চলভুক্ত বিশিষ্ট উদ্ভিদ এবং প্রাণীকুল নিজ নিজ পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে বিকাশ লাভ করবে। কোনো বায়োমকে চিহ্নিত করা যায় বস্তুত এর মুখ্য উদ্ভিদ গোষ্ঠী দ্বারা। বিজ্ঞানী ভিক্টর সেলফোর্ড উদ্ভিদ এবং প্রাণীকুলের বন্টনে ঐক্যবদ্ধ লক্ষ্য করে উদ্ভিদ সংস্থানকেই জৈব বাস্তু সংস্থান বা বায়োম রূপে উল্লেখ করেছেন। বলা যায় পৃথিবীতে উপস্থিত একাধিক বায়োমের সমন্বয়ে জীবমণ্ডল গঠিত। তাহলে একাধিক বায়োম বা একাধিক জলবায়ু অঞ্চল, ঠিক আছে, বায়োমটাকে আমরা জলবায়ু অঞ্চল হিসাবেও কিন্তু ধরতে পারি। কেন? যখনই জলবায়ু অঞ্চল পরিবর্তিত হয় তখনই কিন্তু উদ্ভিদের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে জলবায়ু অঞ্চল বা বায়োম তোমরা বলতে পারো। তাহলে পৃথিবীর বায়োমকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্থলভাগের বায়োম, একটা হচ্ছে জলভাগের বায়োম। পরিষ্কার হয়েছে? তাহলে এই গেল তোমার বায়োম সম্পর্কে ধারণা। তাহলে এইগুলো বায়োম। এবার দেখো আমাদের জীবমণ্ডলের গুরুত্ব কী। তাহলে আমাদের এই যে জীবমণ্ডল আছে, এই জীবমণ্ডলটার গুরুত্ব কী, অর্থাৎ আমরা জীবমণ্ডল সম্পর্কে যদি না জানি, বা এই যে ধরো আমরা বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করার চেষ্টা করছি বা জীবকে সংরক্ষণ করার চেষ্টা করছি, নিশ্চয়ই এর কোনো গুরুত্ব বুঝছি বলেই তো, নাহলে সরকার এত টাকা খরচা করছে কেন সংরক্ষণের জন্য। তাহলে জীবমণ্ডলের গুরুত্বটা কী? প্রথম হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ। বলছে পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন প্রজাতির জীব রয়েছে, যা জীবমণ্ডলের অংশ। এটি সমস্ত ধরনের জীবের প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার পরিবেশগত ভারসাম্য রক্ষা। বলছে জীব এবং তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে। প্রকৃতির চক্রগুলো নিয়ন্ত্রণ, যেমন কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, জলচক্র ইত্যাদি জীবমণ্ডলে পরিচালিত হয়। মানব সভ্যতার ভিত্তি। বলছে জীবমণ্ডলে প্রাপ্ত কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, জল এবং খনিজ সম্পদ অর্থনৈতিক দিক থেকে মানব সভ্যতার ভিতকে সুদৃঢ় করে। এবার দেখো জীবমণ্ডলের সামগ্রিক পরিসরে স্বতন্ত্র গুরুত্ব। প্রথমে কি শিলামণ্ডল, অর্থাৎ শিলামণ্ডলে জীবমণ্ডলের গুরুত্ব কী আছে? বলছে স্থলভাগের শিলা মাটি এবং খনিজ পদার্থ নিয়ে গঠিত। এখানে মূল উপাদান হলো মাটি, যেটিকে বাদ দিয়ে স্থলচর বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব অকল্পনীয়। বায়ুমণ্ডল হচ্ছে সাগর, মহাসাগর, নদী, হ্রদ, জলাভূমি, ভূগর্ভস্থ জল এর অন্তর্ভুক্ত। বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর চারপাশের বিস্তৃত গ্যাসীয় স্তর, যার মধ্যে থাকা অক্সিজেন, নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাসসমূহ প্রাণীদের জীবন ধারণে সহায়তা
করে থাকে। ঠিক আছে, তারপর আছে দেখো জীবমণ্ডলের এই তিনটি স্বতন্ত্র পরিসরের গুরুত্ব হলো বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডলের গুরুত্ব কি আছে, বলছে বায়ুমণ্ডলে উপস্থিত 78% নাইট্রোজেন প্রাণ সৃষ্টিকারী অ্যামাইনো অ্যাসিডের প্রধান উৎস। 2 নম্বর হচ্ছে প্রাণবায়ু অক্সিজেন বায়ুমণ্ডলে যোগান দেয়। 3 নম্বর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে জীবকুলকে রক্ষা করে। বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প মেঘ বৃষ্টিপাতের মাধ্যমে পৃথিবীকে সিক্ত রাখে। শিলামণ্ডলের গুরুত্ব কী আছে, শিলামণ্ডল পৃথিবীর গঠন এবং মানবিক জীবনের জন্য অপরিহার্য। এটি কৃষি, খনিজ সম্পদ, পরিবেশ সংরক্ষণ, জৈবিক ভূখণ্ডের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিলামণ্ডল থেকে প্রাপ্ত বালু, পাথর, কংক্রিট, মার্বেল ইত্যাদি নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। ভূগর্ভস্থ জলাধার শিলামণ্ডলের অংশ, যা মানুষের পানীয় জল সরবরাহের অন্যতম উৎস। আর বায়ুমণ্ডলের গুরুত্ব কী আছে, বলছে জল হলো জীবের অস্তিত্বের মূল উপাদান। নদী, হ্রদ, সমুদ্র, জলাভূমি বিভিন্ন জীববৈচিত্র্যের বাসস্থান। সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটন অক্সিজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলজ উদ্ভিদ যেমন শৈবাল, লতাগুল্ম, সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈবাল খাদ্য এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 5 নম্বর যে সমুদ্র এবং হ্রদ তাপ শোষণ করে, যা বায়ুমণ্ডলের উষ্ণতা স্থিতিশীল রাখে। তাহলে দেখো এই হচ্ছে তোমার বায়ুমণ্ডল। অর্থাৎ এখানে কি হয়েছে, প্রত্যেকটা মণ্ডল যে প্রত্যেকটা মণ্ডলের সঙ্গে অন্তঃসম্পর্কযুক্ত, অর্থাৎ যে 4টে মণ্ডলই যে গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে এখানে তোমার দেওয়া হয়েছে। তাহলে এতদূর পর্যন্তই দেখো আমি বাস্তুতন্ত্র বা জীবমণ্ডল বা বাস্তুমণ্ডল সম্পর্কে তোমাদের ধারণা যতটা পারলাম দিলাম। এরপর আমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে হবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চ্যানেলটা লাইক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।